কিছু মাস আগে অজয় বর্মা একজন সরকারি চাকরিজীবী মানুষ। তার ট্রান্সফার শহর থেকে দূরের এক গ্রামে হয়। তার পরিবারে আছে স্ত্রী স্নেহা, ছেলে অমিত আর মেয়ে নেশা। শুরুর দিকে অজয় তার দপ্তরের সরকারি কোয়ার্টারে থাকে। কোয়ার্টারটা অনেক ছোট, ঘরও কম, আর বাচ্চাদের খেলার মতো কোনো জায়গা নেই। প্রায় 2 মাস পর অজয়ের পরিচয় হয় এক প্রপার্টি এজেন্টের সঙ্গে, যার নাম রবি। একদিন রবি তাকে একটি বাড়ি দেখাতে নিয়ে যায়। গ্রাম থেকে একটু বাইরে, চারপাশে ফসলের জমির মাঝে দাঁড়িয়ে আছে একটি পুরনো দোতলার দলা বাড়ি। বাড়িটা পুরনো হলেও দেখতে খুব সুন্দর। নিচতলায় 3টি ঘর আর উপরে 2টি ঘর আছে। বাড়ির সামনে একটি সুন্দর গার্ডেন আছে। গার্ডেনের সামনে একটি পুরনো দোলনা রয়েছে। চারদিকে বড় বড় গাছপালা দেখা যায়। কিছুটা দূরে একটি হাইওয়ে আছে। হাইওয়েটা এতটাই দূরে যে গাড়ি কোনো শব্দ বাড়ি পর্যন্ত আসে না। তবে ওপরতলার জানালা থেকে পুরো হাইওয়েটা পরিষ্কার দেখা যায়। বাড়িটা অজয়ের খুব ভালো লাগে। তাহলে এই বাড়িটার ভাড়া কত? মাত্র মাসে 5,000 টাকা। অজয় সত্যি চমকে উঠল। এত বড় বাড়ি মাত্র 5,000 টাকা? রবি হালকা হেসে উত্তর দিল, আসলে এই বাড়ির মালিক বিদেশে থাকেন। তিনি আমাকে এই বাড়িদের কেয়ারটেকার হিসেবে রেখেছেন। অনেক বছর ধরে এই বাড়িটা বন্ধ পড়ে আছে, তাই আমি বাড়ির মালিককে বললাম বাড়িটা ভাড়া দিয়ে দিতে। তাহলে বাড়িটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর কিছু টাকাও আয় হবে। এই কথাটা শুনে অজয়ের বিশেষ কিছু মনে হল না। পরের রবিবার সে তার স্ত্রী আর বাচ্চাদের নিয়ে বাড়িটা দেখতে এলো। বাড়িটা তাদের খুব ভালো লাগলো। বাচ্চারা গার্ডেনে খেলতে শুরু করে দিল। কিন্তু স্নেহা বাড়ির চারপাশটা ভালো করে দেখতে লাগলো। বাড়িটা দেখতে বেশ সুন্দরই ছিল, তবুও স্নেহার কেন জানি না বাড়িটাকে একটু অস্বস্তিকর মনে হলো। রবিবাবু, এই বাড়িটা কি অনেক দিন ধরে বন্ধ ছিল? হ্যাঁ, এত কম ভাড়া? আসলে এই বাড়িটা গ্রামের থেকে অনেক দূরে, তাই এখানে থাকতে কেউ খুব একটা চায় না। সবাই শহরে থাকতে চায়। অনেকেই তাদের বাড়ি ভাড়া দিয়ে শহরের দিকে চলে গেছে, আর কিছু বাড়ি তো এমনিই ফাঁকা পড়ে আছে। অঞ্জলি পুরোপুরি সন্তুষ্ট হতে পারল না, তবে অজয়ের বাড়িটা খুব পছন্দ হয়ে গেল। সে রবিকে টাকা দিয়ে দিল, আর কিছুদিনের মধ্যেই তারা ওই বাড়িতে থাকতে শুরু করল। অজয় প্রথম থেকেই নাস্তিক ছিল, তাই বাড়িতে ওঠার পর সে কোনো গৃহপ্রবেশের পূজা করালো না। এমনকি বাড়িতে কোনো ঠাকুর ঘরও রাখল না। এরপর সে ধীরে ধীরে বাড়িটা পরিষ্কার করতে শুরু করল। কিছুদিনের মধ্যেই নিচের তলাটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। তারপর থেকে সবাই নিচের তলাতেই থাকতে শুরু করল। কিন্তু অমিত আর নিশা প্রায় উপরের তলায় ছুটোছুপি করে বেড়াত, আর স্নেহা বারবার তাদের ওপরের তলায় যেতে বারণ করত। ওপরে যেও না, এখনো ওপরের তলাটা পরিষ্কার করা হয়নি। সেখানে ভীষণ ধুলো ময়লা আছে। যাও, তোমরা গার্ডেনে গিয়ে খেলো। স্নেহার কথা শুনে অজয় গার্ডেনটা পরিষ্কার করিয়ে দিল। তারপর অমিত আর নিশা সেখানেই খেলতে লাগলো। এদিকে স্নেহা ধীরে ধীরে ওপরের তলাটা পরিষ্কার করতে শুরু করলো। ওপরের তলায় 2টো ঘর ছিল। তার মধ্যে একটার তালা খোলা ছিল, আর অন্য ঘরটায় শক্ত করে তালা দেওয়া ছিল। শোনো না, রবিবাবুকে বলো তো ওপরের ঘরটার চাবিটা বানিয়ে দিতে। থাক না, সব জিনিস তো নিচের ঘরেই ধরে গেছে। ওই ঘরটার এখন আর কোনো দরকার নেই। যদি কখনো আত্মীয় স্বজন আসে, তাহলে তো এই ঘরটার দরকার হতে পারে। কোনো উপায় না পেয়ে অজয় শেষ পর্যন্ত রবিবাবুকে ওই ঘরটার চাবি বানাতে বলল। তারপর একদিন ঘরটার তালা খোলা হলো। স্নেহা ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। কিন্তু তারপর থেকেই বাড়িতে শুরু হলো
একের পর এক অদ্ভুত ঘটনা। প্রথম দিকে ঘটনাগুলোকে সবাই এড়িয়ে গেল, কিন্তু একদিন অজয়ের অফিস থেকে ফিরতে অনেক দেরি হয়ে যায়। স্নেহা বাচ্চাদের ঘুম পাড়িয়ে অজয়ের জন্য লিভিং রুমে অপেক্ষা করছিল। চারপাশে তখন অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। ঠিক তখনই স্নেহার মনে হলো তার পিছন দিয়ে যেন কেউ হেঁটে গেল। সে তাড়াতাড়ি পিছনে ফিরে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। কয়েক মুহূর্ত পর হঠাৎ করেই রান্নাঘরের আলো জ্বলে উঠল। আমি তো লাইট বন্ধ করেছিলাম। স্নেহা গিয়ে রান্নাঘরের লাইটটা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর অজয় বাড়ি ফিরে এলো। তারপর খাওয়া দাওয়া করে অজয় ঘুমোতে চলে গেল, আর স্নেহা রান্নাঘরে কাজ করছিল। ঠিক তখনই লিভিং রুম থেকে একটা আওয়াজ শোনা গেল। স্নেহা রান্নাঘর থেকে উঁকি মেরে দেখল একটা ছায়া বসে আছে। স্নেহার মনে হলো হয়তো অজয় বসে আছে, তুমি ঘরে চলে যাও, আমি বাসন রেখে আসছি। কিন্তু কোনো উত্তর এলো না। স্নেহা ভাবল হয়তো অজয় ঘরে চলে গেছে। সে লিভিং রুমের লাইট বন্ধ করল এবং বাচ্চাদের ঘরে উঁকি মেরে দেখল বাচ্চারা গভীর ঘুমে আচ্ছন্ন। তারপর স্নেহা নিজের ঘরে চলে গেল। ঠিক তখনই রান্নাঘরের আলো জ্বলে উঠল, তারপর আবার নিজে নিজেই বন্ধ হয়ে গেল। সকালবেলায় বাচ্চারা স্কুলে চলে গেল আর অজয় অফিসে। দুপুরের মধ্যেই স্নেহা সব কাজ শেষ হয়ে গেল। তারপর সে ওপরতলার ঘরে কিছু জিনিসপত্র খুঁজতে গেল, কিন্তু ঘরের ভেতর থেকে হালকা একটা আওয়াজ শোনা গেল। স্নেহা কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইল, তারপর সাহস করে ঘরের ভেতরে ঢুকে পড়ল। ঘরটা অনেক বড় ছিল, কিন্তু ঘরের পরিবেশ দেখে মনে হচ্ছিল কেউ যেন আচমকা সবকিছু ফেলে চলে গেছে। বাড়িতে আসার পর স্নেহা ঘরটা শুধু হালকা পরিষ্কার করেছিল, তাই আগে এসে সব খেয়াল করেনি। ঘরের এক কোণে একটি পুরনো আলমারি ছিল, তার পাশেই পড়েছিল কয়েকটি পুরনো পুতুল। এসব দেখে স্নেহা একটু অবাক হলো। তার মনে হলো এই ঘরটা যেন কেউ জেনে বুঝেই বন্ধ করে রেখেছিল। সন্ধ্যাবেলায় স্নেহা অজয়কে উপরতলার ঘরে সব কথা বলল। আজ বিকেলে আমি ওই ঘরটায় গিয়েছিলাম, যেই ঘরটাতে তালা লাগানো ছিল। ঘরটা অনেক বড়, আর ঘরটাকে দেখে আমার মনে হলো কেউ যেন ইচ্ছা করে এই ঘরটা বন্ধ করে রেখেছিল। অজয় হাসতে হাসতে বলল, এই বাড়িটা তো অনেক বছর ধরে বন্ধ ছিল। হয়তো মালিক তাড়াহুড়োর মধ্যে বিদেশে চলে গেছেন, তাই এসব জিনিসপত্র ওভাবেই পড়ে আছে। সেই দিন সন্ধ্যায় অমিত কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামলো। মাম্মা, ওই আন্টিটা আমাকে বকেছে। স্নেহা অবাক হয়ে গেল। কোন আন্টি তোমাকে বকেছে? ওই ওপরতলার আন্টি। ওপরে তো কেউ নেই বাবা। আছে, উনি রোজ আমার সাথে গল্প করে আর বলেন আমি নাকি ওনার ছেলে। স্নেহা কথাটা শুনে পুরো অবাক হয়ে গেল। বাবা, ওসব কিছু না, তুমি হয়তো স্বপ্ন দেখেছো। তারপর অজয় অমিতকে ঘরে বসিয়ে দিয়ে এলো। তারপর সে স্নেহা আর নেশার সাথে কথা বলতে লাগলো। অমিত ছোট বাচ্চা, কখনো কখনো বাচ্চারা স্বপ্নকেই সত্যি বলে মনে করে। কিন্তু নেশাও খুব ভয় পেয়ে গিয়েছিল। একদিন নেশা পড়া থেকে বাড়ি ফিরল। ধীরে ধীরে বাড়ির ভেতর ঢুকলো। ঠিক তখনই চারদিকে খাবারের সুগন্ধ ভেসে আসছিল। মাম্মি, কোনো উত্তর এলো না। নেশা ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোলো। তখন হঠাৎই খাবারের সুগন্ধটা পচা খাবারের গন্ধের মতো লাগতে শুরু করলো। নেশা রান্নাঘরে উকি মেরে দেখল
দেখার পর নেশা চিৎকার করে উঠল। রান্নাঘরে একজন মহিলা দাঁড়িয়েছিল। মহিলাটি রান্না করছিল, কিন্তু খাবারটা পুরো পচে কালো হয়ে গিয়েছিল, আর ওই খাবার থেকে ভয়ানক গন্ধ আসছিল। নেশা ভয় পেয়ে ঘরে বাইরে দৌড়ে বেরিয়ে গেল। ঠিক তখনই সামনে থেকে দেখা গেল স্নেহা আর অমিত। মাম্মি, ঘরের মধ্যে কেউ আছে। স্নেহা কথাটা শুনে বুকটা কেঁপে উঠল, কারণ স্নেহা তো ঘরের দরজায় তালা দিয়ে গিয়েছিল। কিন্তু নেশা ভেতরে কিভাবে গেল? স্নেহা দ্রুত অজয়কে ফোন করলো। অজয়, এই বাড়িটায় কিছু একটা আছে, তুমি জলদি বাড়ি চলে আসো। তারপর সে ধীরে ধীরে নেশার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা অজয়কে বলতে লাগলো। ওই রাতে স্নেহা বাচ্চাদের ঘরে গেল। বাচ্চারা তখনও ঘুমায়নি। মাম্মা, ওই আন্টিটা আমায় আবার ডাকছিল। কোন আন্টি? সেই আন্টি যে ওপর তলায় থাকে। হঠাৎই ওপরতলা থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ এলো। স্নেহা ভয় পেয়ে গেল। নেশা আর অমিত ভয় কেঁপে উঠল। স্নেহা তাড়াতাড়ি অমিত আর নেশাকে নিয়ে অজয়ের ঘরে গেল। অজয় তখন ঘুমোচ্ছিল। স্নেহা বাচ্চাদের অজয়ের পাশে বসিয়ে দিল। তারপর সে ধীরে ধীরে ওপরতলায় উঠল। প্রথম ঘরে সব ঠিকঠাক ছিল। তারপর সে দ্বিতীয় ঘরের দিকে এগোলো। সেখানে গিয়ে সে একজন মহিলাকে দেখতে পেল। মহিলাটি মেঝেতে পড়েছিল। তার চোখ দুটো খোলা আর সোজাসুজি স্নেহার দিকে তাকিয়েছিল। স্নেহা ভয়ে ঘর থেকে বেরিয়ে এলো। তখনই ঘরের ভেতর থেকে একটা আওয়াজ ভেসে এলো। এই বাড়ি আমার, এখান থেকে চলে যা। আমার বাচ্চাকে আমাকে দিয়ে দে, না হলে আমি কাউকে ছাড়বো না। তাহলে কে সেই রহস্যময় মহিলা? কেন সে অমিতকে নিজের ছেলে বলে দাবি করছে? আর এই বাড়ির পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর সিক্রেট। চ্যাপ্টার 2-তে এমন কিছু সত্য সামনে আসবে যা জানার পর আপনাদেরও গা শিউরে উঠবে। তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমার মতামত কমেন্ট করে জানাও, আর এমন হরর মিস্ট্রি কার্টুন মিস না করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো। দেখা হবে চ্যাপ্টার 2-তে।